হুম, একেবারেই জ্যোতিষে নতুন কে আছেন? ম্যাম আমি। প্রকৃতি। গত ক্লাসে ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ ছিলাম ম্যাম। বেশ, তাহলে আমরা একটু আমিও কি নতুন ম্যাম। ম্যাম আমিও নতুন। বেশ, এই যে তিনজনকে পেলাম, তার প্রথম আমিও ম্যাডাম। প্রকৃতি। ওকে ওকে ওকে, খুব ভালো কথা। তো আমরা তাহলে প্রথমে প্রকৃতির কাছেই চলে যাই। আমরা হ্যাঁ কিন্তু ম্যাডাম। এবার একটু পুরোনো পড়াশোনাটা আর কি, গত দিনের যে পড়াশোনাটা সেটা নিয়ে একটু আলোচনা করব। যারা গতদিন ছিলেন খুব ভালো কথা, যারা ছিলেন না তারা এই সময় একটু পুরোনো ক্লাসটা মোটামুটি করে নিতে পারবেন এদের মাধ্যমে। তো প্রকৃতি, আমরা 12টি রাশির নাম শুনতে চাইবো আপনার কাছ থেকে। ম্যাডাম আমাদের কালপুরুষের রাশিচক্রে 12টি রাশি আছে, সেখানে প্রথম হচ্ছে মেষ, যার ইংলিশ হচ্ছে এরিস। ম্যাম আমি পাশাপাশি বলে বলে যাচ্ছি, ঠিক আছে? মেষ, এরিস, বৃষ, টরাস, আর মিথুন হচ্ছে জেমিনাই, আর কর্কট হচ্ছে ক্যান্সার, আর সিংহ, লিও, তারপর হচ্ছে কন্যা রাশি যেটা ভার্গো বলি আমরা, আর তুলা, লিব্রা, আর বৃশ্চিক স্করপিওটা, আর হচ্ছে গিয়ে আপনার ধনু, ধনু হচ্ছে স্যাগারেটাস, আর মকর হচ্ছে আপনার ক্যাপ্রিকন, আর আর কুম্ভ হচ্ছে অ্যাকুয়ারিস, আর মীন পাইসেস। বাহ, খুবই সুন্দর। আচ্ছা, আরো একজনকে আমি, এর পরে যে দুজন বলেছিলেন আমি আছি, তাদের একজনকে আসতে বলবো। তারা প্রথম 6টি রাশির নাম বলুন। তাদের মধ্যে একজন আসুন এবং এসে প্রথম 6টি রাশির নাম বলুন। মেষ, হুম। বৃষ, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি। আচ্ছা, আমরা না বৃষ বলবো না, আমরা বৃষ বলবো, হ্যাঁ? বৃষ নয়, উচ্চারণটা বৃষ। বেশ, খুব ওকে। ভালো। আচ্ছা, তারপরে উম আমরা আগের দিন এটাও শিখেছিলাম যে রাশিগুলোকে আহ তত্ত্বগতভাবে এবং গুণগতভাবে ভাগ করা হয়। এবার আমি চাইবো এই যে যোগীরাজ যিনি আছেন, তিনি বলুন যে আমরা তত্ত্বগতভাবে 12টি রাশিকে যে ভাগ করেছি সেই ভাগগুলো, তার মধ্যে চর, সরি, অগ্নিতত্ত্বের যে রাশিগুলো, এই অগ্নিতত্ত্বের রাশিগুলোর নাম আপনি বলুন। ম্যাম মেষ, সিংহ, ধনু। মেষ, সিংহ, ধনু, একদমই। বেশ, এরপর আমি যাদের দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি নেওয়ার। যেমন কি প্রবাল আছেন, প্রবাল বলতে পারবেন? উনি যেমন অগ্নিতত্ত্বের বললেন, পৃথ্বী তত্ত্বেরটা আপনি বলতে পারবেন? কোনো কারণে প্রবাল নেই, তাহলে সৌম্যজিৎ বাবু বলুন, পৃথ্বী তত্ত্বের রাশিগুলোর নাম বলুন। ম্যাডাম, আনমিউট হচ্ছে না। আনমিউট হচ্ছে না? হ্যাঁ, হয়েছে হয়েছে, আনমিউট হয়েছে। পৃথ্বীতত্ত্ব হচ্ছে বৃষ রাশি, আহ, কন্যা রাশি, আর ধনু রাশি। ধনুরাশি কি পৃথ্বী তত্ত্ব হলো? মকর রাশি ম্যাম। কন্যা সরি, ধনু। মকর রাশি হবে। হুম, বেশ, ধনুর পরেরটা মকর, এক্সাক্ট। একদম খুব মকর ভালো রাশি। হয়েছে। এরপর বলবো রৌনক ব্যানার্জি আছেন, তিনি যদি একটু আমাদেরকে বায়ুতত্ত্বের রাশিগুলোর নাম বলেন। মিথুন, তুলা, কুম্ভ। আর একটু জোরে বলুন, কেউ শুনতে পাইনি। মিথুন, তুলা, কুম্ভ। খুব ঠিকঠাক, একদম সুন্দর বলেছেন। আচ্ছা, তাহলে কিংশুক বাবু আপনি একটু যদি জলতত্ত্বের গুলো বলেন। কোনো কারণে উনি শুনতে পাচ্ছেন না। তনুশ্রী বলুন জলতত্ত্বের গুলো। সরি ম্যাম, তখন নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য আমি অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারিনি। আপনার জলতত্ত্বে কর্কট, ধনু আর মীন। বাহ, একদম। আচ্ছা, আমরা এই জলতত্ত্ব প্রসঙ্গে আগের দিন বলেছিলাম যে জলতত্ত্বের বিভাগগুলো আলাদা আলাদা হয়। তো আমাকে তনুশ্রী বলুন যে এই যে আমরা কর্কটের জল, বৃশ্চিকের জল এবং মীনের জল, এই তিনটি জলের যে পার্থক্যীকরণ করেছিলাম, তিনটি যে আলাদা ধরনের জল, সেটা কোন রাশি থেকে কোন জলকে আমরা দেখি, সেটা একটু তনুশ্রী বলুন। মানে কর্কট থেকে কোন জলের বিচার করা হয়, বৃশ্চিক থেকে কোন জলের বিচার করা হয়?
ম্যাম কর্কট থেকে স্ফটিক জল, হুম, বৃশ্চিক থেকে নর্দমা জল বা বদ্ধ জল, এবং মীন থেকে হচ্ছে মহাসাগরের জল। বাহ, খুব সুন্দর। আমি খুবই আনন্দিত যে মোটামুটি আপনারা সকলেই খুব ভালোভাবে পড়াশোনাটা করেছেন, খুবই ভালো লাগছে দেখে। আচ্ছা, বেশ। তাহলে আমাদের তত্ত্ব গেল। আচ্ছা, এরপরে আমরা গুণগতভাবে রাশিগুলোকে ভাগ করেছিলাম। সেগুলো কি কি? চর, স্থির এবং দ্ব্যর্থ। এবার আমি চাইবো পরবর্তীকালে এখানে আছেন সোমজিৎ দে। সোমজিৎ দে, আপনি যদি একটু বলেন যে আমাদের এই যে চর রাশিগুলো কারা কারা, কোন কোন রাশিকে আমরা চর রাশি বলে থাকি? হ্যাঁ ম্যাম, মেষ, কর্কট, তুলা এবং মকর। একদম, বেশ, খুবই সুন্দর। তারপরে এরপরে বাকি কে আছে দেখে নিই আমি একটু নামগুলো। সায়ন্তন বাবু আছেন। তো আপনি যদি একটু বলেন যে স্থির রাশিগুলো কারা কারা। উনি কোনো কারণে হয়তো শুনতে পাচ্ছেন না, তাহলে আমি মোনালিসাকে বলতে বলবো স্থির রাশিগুলো, স্থির রাশির নাম। ম্যাম সিংহ রাশি, আম, বৃষ রাশি, আহ, কুম্ভ রাশি, আর রয়েছে ম্যাম আর একটা ঠিক মনে পড়ছে না। খুব ঠিক আছে, বৃশ্চিক দেখি রাশি। পরের জন চেষ্টা করুক। বৃশ্চিক সোমা কুণ্ডু রাশি। কি আছেন? আচ্ছা, আমি যতক্ষণ কারোর নাম হ্যাঁ না স্যার, বলবো ম্যাম। ততক্ষণ অন্য কেউ বলবেন না, হ্যাঁ? আমরা জানি আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আমরা চাইবো প্রত্যেককে কথা বলাটা প্র্যাকটিস করুক। জ্যোতিষ তো শিখবো, তার মধ্যে আমরা অনেকেই এখান থেকে বেরিয়ে জ্যোতিষটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করব। সেখানে আমাদের কথা বলা এবং আমরা যেটা জানি সেটাকে সঠিকভাবে উপস্থাপনা করাটা আমাদের শিখতে হবে। তাই জন্য এই যে অনলাইনে কথা বলতে না পারা বা উপরান্ত থেকে কথা বলতে সংকোচ হওয়া, লজ্জা হওয়া, একটা ভয় কাজ করা যে আমি পারবো তো, সেগুলোকে কিন্তু আমাদের এইভাবে অতিক্রম করতে হবে। হ্যাঁ, ভুল হোক, কোনো অসুবিধা নেই, আমরা এখানে শিখতে এসেছি, আমরা ধীরে ধীরে শিখবো। সোমা ম্যাম বলুন, বৃশ্চিক রাশি ম্যাম। প্রথম থেকে বলুন। ম্যাম প্রথমে হচ্ছে বৃষ রাশি, তারপরে সিংহ রাশি, তারপরে হচ্ছে বৃশ্চিক, তারপরে হচ্ছে কুম্ভ। এটা আপনি বললেন স্থির রাশি। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এবার আমি সোমার কথা বলেছিলাম, সোমা আসুক। দায়িত্ব রাশিগুলো বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দত্তকগুলো হলো মিথুন রাশি, কন্যা রাশি, হুম। ধনু রাশি আর মীন রাশি। আচ্ছা, এই যে আমরা তিন ধরনের রাশিগুলোর নাম শুনলাম, যে চর, স্থির, দায়িত্ব, ওদিকে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটে আমরা বিভাগ এবং তিনটে গুণ আমরা পেলাম। তো কেউ একজন যেমন ঝুমা ব্যানার্জি আছেন, আপনি কি বলতে পারবেন? আমি আগের দিন বলেছিলাম যে চর রাশিগুলোর মধ্যে কিছু স্বাভাবিক গুণাবলী থাকে, সেই গুণাবলীগুলো কি কি, চর রাশির গুণগুলো কি? অন্তত দুটো গুণও বলুন এসে। না, উনি কোনো কারণে নেই। বিট্টু দে, বলতে পারবেন? আচ্ছা, কেউ একজন বলুন তাহলে, যে বলতে পারবেন তিনি বলুন। ম্যাম আমি বলবো? চঞ্চল। ম্যাম আপনি কে? বলবো? হ্যাঁ ম্যাম, আমি বলছি রিনা বিট্টু। চক্রবর্তী বলছি। আচ্ছা, বিট্টু চলে এসেছে, ওর নামটা বলেছিলাম, ও বলুন। আপনি তারপরেরটা বলবেন। আচ্ছা, চরদের স্বভাব হচ্ছে এরা চঞ্চল রাশি হয়। আচ্ছা, একদম। আর আরেকটা? আর একটা হয়তো ডিসিশন মেকিং এ কোনো সমস্যা। হুম, এটা আপনি মোটামুটি ধারণা করে বললেন, ঠিক আছে, তবু ঠিকঠাক। আচ্ছা, এরপরে যিনি এসেছিলেন তিনি বলুন, স্থির স্থির রাশি সম্পর্কে দুটো বৈশিষ্ট্য বলুন। আচ্ছা ম্যাম, আমি রিনা চক্রবর্তী বলছি। হুম, হচ্ছে স্থির রাশি হচ্ছে মাটির স্বভাব বা স্থির বা অনড়। একেবারেই খুব ভালো বলেছেন। বেশ। শিল্পী বিশ্বাস, বলতে পারবেন দায়িত্ব রাশিগুলোর স্বভাবটা ঠিক কিরকম? জাতক রাশিগুলি কখনো স্থির, কখনো চরের মতো ব্যবহার করে। আর ডিসিশন মেকিং এ কখনো সমস্যা, কখনো মানে স্থিরতা দেখা যায়। বাহ, খুব ভালো। যেমন হচ্ছে অস্থির মিথুন ব্যক্ত রাশি। হয়ে গেল। হুম, ঠিক এরকম ভাবে আমরা জলরাশি সম্পর্কে বলতে পারবো কে? নিজের থেকে এসে বলুন। যেমন জলতত্ত্বের রাশিগুলো আমরা পেয়েছি, এই জলতত্ত্বের স্বভাব সম্পর্কে আমরা কে বলতে পারবো?
কেউ এসে বলুন, নিজের থেকেই বলুন। ম্যাম আমি বলবো, বলুন। হচ্ছে কর্কট, বৃশ্চিক আর মীন। হুম, এদের স্বভাবটা বলুন। এই যে জলতত্ত্ব আমরা যে ম্যাম ভাগ ওরা বায়ুর তখন ও না, আগে জলটা হয়ে যাক, তারপরে বায়ু বলবেন। ও আচ্ছা আচ্ছা, না ম্যাম ম্যাম জলের বলবো। মধ্যেই বলছিলাম। জলতত্ত্বের রাশিগুলোর মধ্যে বাতাসের তুলনায় গতিবেগ কম থাকে। আগুন যেমন যে কোনো বাধা মানে আসলেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হুম, জলতত্ত্বের রাশিরা সেটা পারে না। একদম। আর আর একটা দুটো বলা যেতে পারে, একটু চেষ্টা করলেই পারবো আমরা। ম্যাম আমি বলবো। হ্যাঁ বলুন বলুন, একদমই বলুন। হ্যাঁ, জলতত্ত্বের রাশিরা কোনো বাধাকে সহজে অতিক্রম করতে পারে না, তখন কোনো বাধা এলে তারা দ্বিধা বিভক্ত হয়ে যায়। হুম। আর হলো, এদের মনটা সফট অগ্নিতত্ত্বের তুলনায় সফট হয়। হিলিং কোয়ালিটি দেখা যায়। হুম। এবার কেউ একজন বায়ুতত্ত্ব নিয়ে দুটো বলে ফেলুন ঝটপট, আমরা পড়ায় ঢুকবো আজকে নতুন ক্লাসে। ম্যাম হচ্ছে আমি বলবো। বলবো, হ্যাঁ বলুন। হালকা, দ্রুত, বিস্তৃত, চঞ্চলতা প্রচুর। বেশ, তাহলে আমরা মোটামুটি আগের দিনের পড়াগুলো একটু ঝালিয়ে নিলাম। আমার ভালো লাগলো যে আপনারা সকলেই বেশ আচ্ছা ম্যাম, বলছি এখানে পরিশুদ্ধ জল আর দূষিত জল মানে এগুলি বলতে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি বলেছিলেন না যে কর্কট পরিশুদ্ধ জল, বৃশ্চিক দূষিত জল, হ্যাঁ, আর জলতত্ত্বের মীন তিনটে সাগরের জল। হ্যাঁ, জলের তিনটে রাশি আছে। একটা হ্যাঁ, হচ্ছে তো এটা কর্কট। বলতে কি বোঝাতে চেয়েছেন সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, জলের যে বিভাগ হয়, জল তো অনেক রকমের জল হতে পারে। এইবার এই তিনটে রাশিতে আমরা জলতত্ত্ব নিয়েছি, কিন্তু কোন জল, মানে কোন রাশি থেকে কোন ধরনের জল বিচার করা হয়, সেটাই হচ্ছে এই রাশিগুলো থেকে আমরা বিচার করেছি। যেমন পরিশুদ্ধ জল বা পানযোগ্য জল, যে জলটা আমরা খেতে পারি, সেই জলটা বিচার করা হয় কর্কট রাশির থেকে। বৃশ্চিক রাশির যে জল, সেটা একেবারেই নোংরা জল, নর্দমার জল, অপরিষ্কার জল, যেটা পানযোগ্য নয়। এবং মীন রাশির যে জল, জলতত্ত্ব সেটাও, মীন রাশির জল হচ্ছে সমুদ্রের যে জল। এই তিন ধরনের জল বিচার করা হয় তিনটে আলাদা আলাদা রাশির থেকে। ক্লিয়ার? মানে এটা কি ওদের ক্যারেক্টারকে বোঝালেন? একেবারেই একেবারেই। আচ্ছা। এবং যখন পরবর্তীকালে আমরা রেমিডিস করব, তখন কিন্তু এই যে তত্ত্বগত পার্থক্য, মানে তত্ত্ব সত্ত্বেও বৈশিষ্ট্যগত পার্থক্য, তখন কিন্তু এগুলো আমাদের কাজে আসবে। ঠিক আছে? তো আজ আমরা মোটামুটি আগের দিনের পড়া কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা নতুন পড়ায় ঢুকবো। তো আজ আমরা শিখব, প্রথমে আমরা রাশিদের নাম জেনেছি, রাশিদের স্বভাব জানলাম, রাশিদের বিভাগগুলো জেনে নিয়েছি। এবার আমরা আজ প্রথম যেটা জানবো, সেটা হচ্ছে রাশিদের প্রতীক কিংবা চিহ্ন। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, এই যে মেষ রাশি কেন মেষ হলো, বৃষ রাশি কেন বৃষ হলো, তার কারণ হচ্ছে যে মহাকাশে যে নক্ষত্রগুলো নিয়ে এক একটা রাশি তৈরি হয়েছে, তাদের যদি কোনো রকম কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে যে অবয়বটা তৈরি হবে, মেষের ক্ষেত্রে সেটা একেবারেই মেষের মতন, বৃষর ক্ষেত্রে সেটা একেবারেই বৃষের মতন। তো তাদের জন্য, তাদের চিহ্নিতকরণের জন্য এই রাশিগুলোর এক একটা প্রতীক বা এক একটা চিহ্নের নির্ধারণ করা হয়েছে। তো আমরা আজ সেই প্রতীক বা চিহ্নগুলোকে জানবো। শেয়ার হয়েছে? পেজ কি শেয়ার হয়েছে? হয়েছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে ম্যাম আপনারা প্রত্যেকে এরকম একটা কালপুরুষের বা যে কোনো একটা ছক আপনারা এঁকে নিন এরকম ভাবে। এবার মেষের ঘরে প্রতীক চিহ্ন লিখুন ভেড়া।
বৃষের ঘরে ষাঁড়। মিথুনের ঘরে লিখুন, এটা একটু বড় বলে আমি লিখছি না, আপনারা লিখুন, মিলনোন্মুখ নরনারী বা মিলনে আবদ্ধ নরনারী। কর্কটে লিখুন কাঁকড়া। সিংহর ঘরে সিংহই হবে, প্রতীক চিহ্ন সিংহ। ম্যাম, আমি একটা কথা বলতে পারবো? বলুন। এ, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কি আমরা পিডিএফ আকারে, নোটস আকারে আগে থেকে পেলে পাবেন, তাহলে আমাদের একটু পড়তে সুবিধা হবে না? পাবেন, পাবেন। এমনিতেই বর্তমানে এই যে ক্লাসগুলো, হুম। আপনাদের দায়িত্ব এটা নোট ডাউন করে নেওয়া। না, এই তারপরেও তা তারপরেও আমি আপনারা পিডিএফ পাবেন। এখানে আর অন্যান্য যারা আছেন তারা নোট করেন, তারাও আপনাদের গ্রুপে শেয়ার করছেন, সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। আর পিডিএফ করে আমরা পরবর্তীকালে দিয়ে দেবো। না, একটা বিষয় কি, আমরা যারা একদম নতুন, আমরা যখন যখন এগুলো পাই তাহলে আগে থেকে যদি একটু পড়ে রাখি তাহলে আপনি যখন ক্লাসগুলো করান তখন আমাদের এগুলো পড়তে, মানে ক্লাসগুলো বুঝতে তখন সুবিধা হয়, এটাই বলছি আপনি। হুম, বেশ, পিডিএফ আকারে পেয়ে যাবেন। তাহলে আমরা যেটা লিখলাম যে এবার কন্যার ঘরে আপনি চিহ্ন লিখবেন নৌকায় ভাসমান কুমারী যার হাতে এক গুচ্ছ শস্য আছে। নৌকায় ভাসমান কুমারী যার হাতে এক গুচ্ছ শস্য আছে। তুলার ঘরে লিখুন তুলা দণ্ড বা দাড়ি পাল্লা, যেটা দিয়ে ওজন মাপা হয়। তুলা দণ্ড বা দাড়ি পাল্লা। আপনারা না নিজেদের মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, যখন কথা বলার তখন আপনারা আনমিউট করবেন। আচ্ছা, তারপর লিখুন বৃশ্চিকের ঘরে লিখুন কাঁকড়া বিছে। বৃশ্চিকের ঘরে কাঁকড়া বিছে। এই যে চিহ্নগুলো, এই যে প্রতীকগুলো, এই চিহ্ন বা প্রতীকগুলো যখন আমরা জেনে যাব, মনে রাখবো। এখন আমরা নাম পড়েছিলাম এর আগে, নামের সঙ্গে এই চিহ্নের একটা মেলবন্ধন আমরা পাচ্ছি। তাতে করে এই যে রাশিগুলো, তাদের স্বভাবে আর একটা করে পালক আমরা বুঝতে পারলাম। অর্থাৎ এর আগে আমরা যখন তত্ত্ব, গুণ ইত্যাদি শিখেছিলাম রাশিদের, তখন সেই তত্ত্ব এবং গুণ থেকে আমরা এক একটা রাশির কিছু কিছু বৈশিষ্ট্য আমরা আহ বুঝতে পারছিলাম বা বুঝতে পারছিলাম। এরপর আমরা এই যে প্রতীক বা চিহ্ন যখন পাচ্ছি, কোন রাশির প্রতীক চিহ্ন কিরকম, সেটা জানার পরে আমরা কিন্তু ওই বৈশিষ্ট্যের লিস্টে আর একটা করে বৈশিষ্ট্য আমরা অ্যাড করতে পারছি। এই নামগুলোর থেকে মোটামুটি আমরা আইডিয়া করতে পারি যে কোন রাশিগুলোর মধ্যে কি ধরনের গুণাবলী আছে। বৃশ্চিকের পরে আমরা লিখবো হচ্ছে ধনু।
ধনুর প্রতীক হচ্ছে অশ্বারোহী একজন পুরুষ যার হাতে ধনুর বাণ আছে। অশ্বে আরোহী একজন পুরুষ যার হাতে ধনুর্বাণ আছে, অথবা এমন একজন পুরুষ প্রতীক চিহ্ন যার নিম্নাঙ্গ হচ্ছে ঘোড়ার মতন এবং ঊর্ধ্বাঙ্গ হচ্ছে পুরুষের মতন, যার হাতে ধনুক, তীর ধনুকটা বর্তমান। আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু মাইক্রোফোন গুলো মিউট করুন, ব্যাকগ্রাউন্ডের সাউন্ড গুলো যেন ক্লাসে না আসে। ম্যাম একবার বলুন। হ্যাঁ, অশ্বারোহী পুরুষ, অশ্বে আরোহণ করছে এমন একজন পুরুষ যার হাতে তীর ধনুক আছে, অথবা এমন একজন পুরুষ আহ যার মানে পুরুষের চিহ্ন যার নিম্নাঙ্গ হচ্ছে ঘোড়ার মতন এবং ঊর্ধ্বাঙ্গ হচ্ছে মানুষের মতন, তার হাতে তীর ধনুক আছে। অর্থাৎ এমন একটা প্রতীক বা চিহ্ন যেটার মধ্যে কিছুটা মানুষের মতন আবার কিছুটা হচ্ছে শক্তিশালী পশুর মতন। নিম্নাঙ্গটা হচ্ছে ঘোড়ার মতন এবং ঊর্ধ্বাঙ্গটা হচ্ছে পুরুষের মতন। ঠিক আছে? ধনুর পরে আমরা চলে যাব মকরের চিহ্ন লিখতে। মকর মকরের চিহ্নটি হচ্ছে একটা বৃহদাকার মৎস্য, একটা বড় মাছ যার লেজের দিকটা বিশাল একটা মাছের মতন, কিন্তু তার মুখ এবং গলা এই পোর্শনটা ছাগ আকৃতির, ছাগলের মতন বা ভেড়ার মতন ধরে নিতে পারি। এমন একটা বিশাল আকৃতির মাছ যার লেজের দিকটা মাছের মতন কিন্তু ঊর্ধ্বাংশটা ছাগলের মতন বা ভেড়ার মতন। মকর হয়ে গেছে। আপনারা একটুখানি দয়া করে আপনাদের মাইক্রোফোনটা অফ করুন। মকরের উদ্দেশ্যে বলছি, মাইক্রোফোনটা অফ করুন। ডিস্টার্বিং। আর মাইক্রোফোনটা অন আছে কি দেখুন তো। ম্যাম আপনার ওখান থেকে মেবি অপশন থাকবে মিউট করে দেওয়া, আপনি মিউট করে দিতে পারেন, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছি না এখান থেকে, যাই হোক। এরপর হচ্ছে, আচ্ছা আপনারা একটু আপনাদের লিস্টে ঢুকুন তো, ক্লাসে পার্টিসিপেন্ট লিস্টে ঢুকুন তো কেউ একজন, দেখুন তো কার ম্যাম ভিভো লেখা আছে। হ্যাঁ ভিভো V2426। আপনি সবটা ভিভো V2426। হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা এরপরে লিখবো হচ্ছে কুম্ভ। কুম্ভর প্রতীক বা চিহ্নটি হচ্ছে জল ভর্তি একটি কলস কাঁধে একজন পুরুষ। জল ভর্তি একটা কলসি, সেটি কাঁধে করে রয়েছে একজন পুরুষ। জল ভর্তি একটি কলসি যেটি কাঁধে করে রয়েছেন একজন পুরুষ। এটি হচ্ছে কুম্ভ রাশির প্রতীক কিংবা চিহ্ন। এরপর মিনের চিহ্ন লিখব। মিনের চিহ্ন হচ্ছে অগাধ সমুদ্রে দুটি মাছ। অগাধ সমুদ্রে দুটি মাছ। এই গেল আমাদের 12টি রাশির প্রতীক বা চিহ্ন। এইটুকু বুঝতে কি কারোর কোনো অসুবিধা হয়েছে? বেশ। ম্যাম হ্যাঁ বলুন বলুন বলুন। বৃহদাকার মৎস্য যার লেজ মাছের মতো কিন্তু ঊর্ধ্বাংশ ভেড়ার মতো, ওটা হচ্ছে মকরে।
আচ্ছা। আর মিনে হচ্ছে দুটি মাছ, শুধু দুটি মাছ। এরা একদম কমপ্লিটলি মাছ, এদের আর কোনো অন্য কিছু নেই মাছের সঙ্গে। ঠিক আছে, এইবার এই ছকটার পাশে আপনারা আরো একটি এরকমই ছক আঁকুন এবং সেখানে হেডিং লিখুন রাশিদের রং বা কালার অফ রাশি। কালার অফ রাশি বা রাশিদের রং। মেষ রাশির ক্ষেত্রে বা মেষ রাশির কালার হচ্ছে ডিপ রেড, ডিপ লাল। মেষ রাশির কালার হচ্ছে ডিপ লাল বা গাঢ় লাল। বৃষ রাশির ক্ষেত্রে কালার লিখবেন নীলাভ সাদা, হোয়াইট কালার কিন্তু তার মধ্যে একটু ব্লুইশ এফেক্ট থাকবে, নীলাভ সাদা। এরপর মিথুন রাশির ক্ষেত্রে কালার লিখুন হালকা সবুজ বা কচি পাতার রং। এরপর আমরা কর্কটের রং লিখব, এটা হচ্ছে সিলভার কালার বা রূপোলি রং। সিলভার কালার বা রূপোলি রং। এরপর আমরা সিংহ রাশির কালারটা লিখব, সিংহ রাশির কালার গোল্ডেন বা সোনালী। কন্যা রাশিতে চলে যান, কন্যা রাশির রং লিখবেন ডিপ গ্রিন বা গাঢ় সবুজ। কন্যা রাশির রং গাঢ় সবুজ বা ডিপ গ্রিন। এরপর তুলা রাশির রং লিখুন স্ফটিকের মতন সাদা, একেবারে ক্লিয়ার হোয়াইট। স্ফটিকের মতন সাদা বা ক্লিয়ার হোয়াইট। তারপর আমরা চলে যাব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির রং লিখব আমরা এখানে এই মেষের ক্ষেত্রে লিখেছিলাম ডিপ রেড, আর এইখানকার যে রংটা এই রংটা হচ্ছে পোড়া লাল, মানে
ইটের যে রংটা হয়, রাস্ট কালার যাকে বলে, পোড়া ইটের রং। পোড়া ইটের রং, এটাও একটা লাল, কিন্তু মেষের লালটা একদম টকটকে লাল, আর বৃশ্চিকের লালটা হচ্ছে একটু কালচে রং, বা ইট পোড়ানো হয়ে গেলে যেরকম রংটা হয় সেই রকম ধরনের রং। বিছার মতো, কি বিছা? বিছা, হ্যাঁ, বৃশ্চিক মানে বিছা, কাঁকড়া হচ্ছে। কাঁকড়া বিছের যে হুল থাকে পিছনে দুটো, আহ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের মধ্যেও সেরকম কিছু স্বভাব থাকে। এরা একটু প্রতিশোধ পরায়ণ হয় অন্যান্য রাশির তুলনায়। এরপরে আমরা চলে যাব হচ্ছে ধনু রাশিতে। ধনু রাশির রং হচ্ছে কমলা বা ডিপ ইয়েলো, যেটা বেশ গাঢ় হলুদ, কাঁচা হলুদ নয়। কমলা বা ডিপ হলুদ। এরপর চলে যাব আমরা মকর রাশিতে। মকর রাশির রং হচ্ছে গাঢ় নীল, ডিপ ব্লু কালার। মকর রাশির রং গাঢ় নীল। কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা লিখব লাইট ব্লু বা আকাশি রং। কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা লিখব লাইট ব্লু বা আকাশি রং। এবার চলে যাব আমরা মীন রাশিতে। কালপুরুষের 12 নম্বর রাশি, এর রং হচ্ছে ধূসর বা ধুলো মাটির রং। ধূসর রং বা ধুলো মাটির রং। এই পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ। কারোর কোনো অসুবিধা আছে বুঝতে এখানে এই রংগুলো নিয়ে? কোনো কোশ্চেন? ম্যাম সবগুলোর নাম একটু লিখে দিলে ভালো হয়। সবগুলোর কি লিখে দেবো? নামগুলো মানে ওই কালার গুলোর নাম একটু লিখে দিলে ভালো হয়, যেমন মিষ্টি লেখা নেই। আমি তো সবকটার নাম এরপরে লিখে দিলাম, এই তো সবকটার নামই লেখা আছে। মেশে পাচ্ছি না ম্যাম। আচ্ছা, আমি একবার বলে নিচ্ছি, প্রথম থেকে আমি আবার বলছি, যাদের যাদের কোনোটা মিস্টেক গেছে তারা একবার একটু মিলিয়ে নেবেন। মেষের হচ্ছে ডিপ লাল বা গাঢ় রঙের লাল। বৃষের হচ্ছে নীলহাব নীল রংযুক্ত সাদা, নীলাভ সাদা যেটাকে বলা হয়, একটু ব্লুইশ কালার থাকবে। মিথুনের রং গ্রিন, মানে হালকা রঙের সবুজ বা কচি পাতার রং। তারপর হচ্ছে কর্কট, কর্কটের রং হচ্ছে রূপোলি। সিংহের রং হচ্ছে সোনালী। কন্যার রং হচ্ছে ডিপ গ্রিন, মানে গাঢ় সবুজ। তুলার রং পাবো আমরা স্ফটিকের মতন সাদা, মানে সাদা একেবারে ক্লিয়ার সাদা, যেটা দুধ সাদা বলা হয়। উম তারপরে আমরা চলে যাবো বৃষ্টিকে। বৃষ্টিকের কালার হচ্ছে পোড়া ইটের মতন রং। তারপর আমরা চলে যাচ্ছি ধনুতে। ধনুর রংটি হচ্ছে অরেঞ্জ কালার বা কমলা কালার বা ডিপ হলুদ। তারপর চলে যাব আমরা মকরে। মকরের রং হচ্ছে গাঢ় নীল বা ডিপ ব্লু। এরপর আমরা কুম্ভে লিখব। কুম্ভের রং হচ্ছে লাইট ব্লু বা আকাশি রং।
আর মীন রাশির রং হচ্ছে ধূসর রং বা ধুলো মাটির রং। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যাদের হয়নি পরবর্তীকালে তারা ভিডিও দেখে একটু মিলিয়ে নেবেন। এইবার আমরা আগের দিন পড়েছিলাম যে কালপুরুষের যে 12টি রাশির বিভাগ করা হয়েছে, সেটা বরাহ মিহিরের মতে মানব শরীরের আভ্যন্তরীণ পার্ট এবং বহির্বিভাগের যে পার্টগুলো হয়, শরীরের যে বিভাজন, সেই সাপেক্ষে এই বিভাগগুলো করা হয়েছে। তো আমরা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সঙ্গে একটু আধ্যাত্মিকতাকে শিখবো, একটু জ্যোতিষের ইতিহাসটাকে জানবো। এই যে বরাহ মিহির, প্রসঙ্গত বরাহ মিহির নামটা এলো, তো উম বরাহ মিহির নামটা বরাহ কেন হলো? ওনার নাম ছিল মিহির, কিন্তু বরাহ যুক্ত কেন হলো আজকে আমরা একটু আহ জেনে নিই। এটা জ্যোতিষের একটা ইতিহাস এবং আমাদের একটা গৌরবের বিষয়। তো সমুদ্রগুপ্তের রাজসভায়, নবরত্নের কথা আমরা তো সকলেই শুনেছি, ওনার আহ পুত্রের জন্ম মানে আয়ু বিচার করা হয়। তো বিভিন্ন আহ জ্যোতিষীগণ দেখেন যে এই ছেলেটির স্বল্পায়ু, মানে আয়ু কম। তো বিভিন্ন রকম সংশয়, যেটা হয় রাজার মনের মধ্যে সংশয় হয়। তো তখন সবে সবে এই মিহিরের জ্যোতিষ হিসাবে বেশ নামডাক ছড়িয়ে পড়েছে। তো কোনো একজনের মাধ্যমে রাজা এনার পরিচয় পান এবং তাকে ডাক করানো হয় যে রাজার এই যে পুত্র, তার যে আয়ু বিচার তার জন্য। এবং মিহির এসে দেখেন, বিচার করে যে সত্যি রাজার যে পুত্র রাজকুমার তার স্বল্পায়ু, এবং শুধু স্বল্পায়ু নয়, তিনি বলে দিলেন যে রাজার রাজপুত্রের 18 বছর বয়সে গোধূলি লগ্নে মৃত্যু। 18 বছর যেদিন পূর্ণ হবে সেই দিন গোধূলি লগ্নে মৃত্যু হবে এবং শূকরের আঘাতে মৃত্যু হবে। তো এই পর্যন্ত উনি বললেন। রাজা দেখছেন যে বেশ, এতদিন তো জেনেছিলাম যে আমার সন্তানের স্বল্পায়ু, এবার নির্দিষ্ট দিন জানতে পারলাম এবং নির্দিষ্ট কারণও জানতে পারলাম, তাহলে তো আমরা এটাকে আটকাতেই পারি। এই যে আমরা বলি, আমরা সবসময় শুনেছি যে জন্ম মৃত্যু এগুলো কোনো রকম ভাবেই কোনো প্রতিকার সম্ভব নয়, পরিবর্তন সম্ভব নয়, তারই একটা উদাহরণ। তো মহারাজ কি করলেন, দেশে মানে ওনার রাজ্যের মধ্যে যত শূকর ছিল, বরাহ মানে হচ্ছে শূকর, তো সেই শূকর নিধন উনি শুরু করলেন। মানে শূকরের আঘাতে ওর সন্তানের মৃত্যু হবে, সুতরাং রাজ্যে কোনো জ্যান্ত শূকর আর থাকলো না। তো যখন শূকরই নেই, তাহলে আর শূকরের আঘাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা রইল না। তো রাজপুত্রের 18তম জন্মদিনে আহ এই যে 18 বছর, এই 18 বছরের রাজপুত্রকে একেবারেই বাড়ির থেকে বের হওয়ার কোনো রকম সম্ভাবনা রাজা রাখেননি। 18তম জন্মদিনে তাকে গৃহবন্দী করে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে রাজপ্রাসাদে রাখা হয়েছিল, যেদিন ওনার ওই রাজপুত্রের মৃত্যুর কথা ছিল। মোটামুটি সবাই দুশ্চিন্তাতেই আছে, সঙ্গে একটু আহ নিশ্চিন্ততাও যে শূকর আসছে না, রাজপুত্র সে বেশ সেফটি আছে, তাহলে হয়তো মৃত্যু হবে না। তো এরকম সময় হঠাৎ আপনারা জানবেন যে ওই উত্তরপ্রদেশের দিকে যে আন্ধি আসে, মানে একটা ঝোড়ো হাওয়া হয়, মানে ধুলো হয়ে অন্ধকার হয়ে যায়। তো সেই আন্ধি তো আসে আর কি, ঝড়, ধুলোর ঝড়। তো সেই ঝড় যখন হয় তখন সেই সময়টায় রাজা জানতে যান পুত্র কোথায়। তো তার বন্ধুরা গিয়ে জানায় যে সে হচ্ছে হাওয়া খেতে ছাদে গেছে, এবং সঙ্গে সঙ্গে সকলে আর কি দৌড়য় রাজার রাজপুত্রকে দেখার জন্য। তো সেখানে গিয়ে দেখা যায় যে এই যে রাজপুত্র, আহ সে মৃত, সে মৃত অবস্থায় ছাদে পড়ে আছে। এবং তার যে মৃত্যুটা হয়েছিল সেটা রাজপ্রাসাদের একটা স্তম্ভ ছিল, মানে যে স্থাপত্যগুলো হয় সেই স্থাপত্যে একটি শূকরের অবয়ব ছিল,
যেটা জংলি শূকর, এবং তার বড় বড় দাঁত ছিল, এবং ওই শূকর মানে ঝড়ে ওই স্তম্ভটি ভেঙে যায় এবং সেই শূকরের আঘাতে রাজপুত্রের মৃত্যু হয়। সেই থেকেই মিহির হয়ে যান বরাহ মিহির এবং নবরত্ন হিসাবে তিনি স্বীকৃতি পান রাজসভায়। তো এই ছিল হচ্ছে বরাহ মিহিরের ইতিবৃত্ত। এই বরাহ মিহিরের কথা অনুযায়ী রাশিচক্র বিভাজিত হয়েছে মানব শরীরের আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভাজনের উপর ভিত্তি করে। তো আমরা আজকে জেনে নেব যে রাশি সাপেক্ষে মানব মানে মনুষ্য শরীরের কোন রাশি থেকে কোন অঙ্গের বা কোন বিভাগের বিচার করা হয়। একটা চার্ট এঁকে ফেলুন এবং সেখানে হেডিং দিয়ে দেখুন রাশি চক্র অনুযায়ী দৈহিক বিভাগের বিভাজন। ম্যাম আরেকবার একটু বলবেন? হ্যাঁ, রাশি চক্র অনুযায়ী দৈহিক বিভাগের বিভাজন, বা আপনি আপনার মতন করে সহজে লিখতে পারেন রাশি চক্র অনুযায়ী কোন রাশি থেকে কোন অঙ্গের বিভাজন করা হয়। কোন রাশি থেকে মানব শরীরের কোন অঙ্গের বিভাজন করা হয় তার একটা চার্ট আপনারা এঁকে ফেলুন। ম্যাম, এই হুম। অঙ্গের বিভাজনও কি বরাহ মিহিরই করেছিলেন? না, উনি হচ্ছে এই মেথডটা উনি তুলে ধরেছিলেন যে এই যে আহ, আহ, আমরা আগে পড়েছিলাম যে রাশিচক্র যখন বিভাজিত হয়েছিল তখন গুণ এবং তত্ত্ব, তারপর বরাহমিহির বলেন যে রাশি চক্র অনুযায়ী আহ, এই যে বিভাগটা হয়েছে, তো এই যে রাশি চক্রের এক্স্যাক্টলি এটা থেকে এই বিচার সেটা কে করেছিলেন তার কোনো তথ্য নেই। তবে যেহেতু বরাহমিহির এটার আবিষ্কারক, তাহলে আমরা ধরে নিতেই পারি যে বরাহমিহিরই হয়তো এই বিভাজনটা করেছিলেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা প্রথমে লিখব মেষ রাশির থেকে। আমার পক্ষে এতটা লেখা সম্ভব নয়, হ্যাঁ আপনারা একটু লিখে নিন, আমি না শর্ট করে লিখছি। মেষ রাশি থেকে আমরা দেখব মানব শরীরের ভ্রু, ভ্রুয়ের থেকে উপরের অংশ মানে মাথার শীর্ষভাগ, আইব্রোস থেকে মাথার উপরের যে ভাগ, এটা হচ্ছে আহ বিচার করা হয় মেষ রাশি থেকে। অর্থাৎ কপাল, চুল, মাথার উপরিভাগ, এগুলো হচ্ছে মেষ রাশি থেকে আমরা বিচার করে থাকি। মেষ রাশি থেকে আমরা ভ্রু থেকে মাথার মানে উপরিভাগ পর্যন্ত বিচার করে থাকি। এরপর আমরা বৃষ রাশিতে লিখব। বৃষ রাশির বিভাজনটা হচ্ছে ঠিক ভ্রুর নিচ থেকে থুতনি বা আমরা এই গলা পর্যন্ত ধরতে পারি, তার মধ্যে আমাদের মুখমণ্ডলটা পড়ছে, চোখ, নাক, মুখ, থুতনি এই পর্যন্ত আমাদের সেকেন্ড হাউস থেকে বা বৃষ রাশি থেকে বিচার করা হয়। মানে ভ্রুর নিচের থেকে গলা পর্যন্ত অংশ। এরপর মিথুন রাশি থেকে আমরা লিখব। মিথুন রাশি থেকে লিখব গলা শেষ হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে আমাদের শোল্ডার, কাঁধ, দুটো হাত, হাতের আঙুল এবং বুকের ঊর্ধ্বাংশ, বুকের উপরিভাগ পর্যন্ত, কাঁধ, দুটি হাত, হাতের আঙুল এবং বুকের ঊর্ধ্বাংশ। আবারও বলছি, কাঁধ, দুটি হাত, হাতের আঙুল এবং বুকের ঊর্ধ্বাংশ।
এরপরে ফোর্থ হাউস বা কর্কট রাশিতে আমরা চলে যাব। লিখব বুক। বুকের মধ্যে যেটা পড়ছে, বুক লিখবেন, পাঁজর লিখবেন, এবং স্ত্রীদের স্তন যুগল। বুক, পুরো বুকটা, পাঁজর এবং স্ত্রীদের স্তন যুগল। এখান থেকে আমরা ফুসফুসের বিচারটাও করব। এরপর আমরা লিখব ফিফথ হাউস থেকে, অর্থাৎ সিংহ রাশি থেকে কি কি বিচার করা হয়। সিংহ রাশি থেকে আমরা বিচার করব পেটের। পাকস্থলী, লিভার এবং পুরো পেট, মানে নাভির ঊর্ধ্বাংশ পর্যন্ত আমরা পুরো পেটের বিচার করব সিংহ রাশি থেকে। এরপর চলে যাব আমরা কন্যা রাশিতে। সিংহটা আরেকবার বলুন। হ্যাঁ, পেট পেট পেটের মধ্যে পেট দেখব আমরা, এবং পাকস্থলী, লিভার। কন্যায় লিখব কটিদেশ। কটি বলতে কোমরের যে অংশটা, আবার তলপেটের ঠিক উপরের অংশটা, নাভির ঠিক নিচের জায়গাটা, বা নাভির সমসাময়িক যে জায়গাটা, আশেপাশে যে জায়গাটা যেখানে অন্ত্রের অবস্থান, অর্থাৎ ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং যত রকমের নার্ভাস সিস্টেম আমাদের হয়, সেই বিচারটা আমরা কিন্তু কন্যা থেকে করব। ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, নার্ভাস সিস্টেম এবং কটিদেশ। তারপরে তুলায় চলে যাব। তুলায় লিখব প্রাইভেট পার্টস। ছেলেদের লিঙ্গ, মেয়েদের যোনিদ্বার এবং মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস। লিঙ্গ, যোনিদ্বার, ইউটেরাস, অর্থাৎ তলপেটের অংশটা, তলপেটের নিচের অংশ যেটা হয়, সেটার বিচার করব আমরা সেভেন্থ হাউস থেকে বা তুলা রাশি থেকে। এরপর আমরা জানবো বৃশ্চিক। বৃশ্চিকে লিখুন নিতম্ব।
নিতম্ব অর্থাৎ পশ্চাৎ অংশ, এবং গুহ্যদ্বার বা রেকটাম বলতে পারি আমরা, যেখান থেকে আমরা মল ত্যাগ করি। গুহ্যদ্বার বা নিতম্ব। এই যে বৃশ্চিক রাশি, যেটাতে আমরা আগে বলেছিলাম এটা নর্দমার জল, এখান থেকে সমস্ত রকম বর্জ্য পদার্থ আমাদের শরীরের, যেটা মল আমরা বলে থাকি, যেটা নোংরা, সেটা হচ্ছে এখান থেকেই নিষ্কাশিত হয়। এরপর ধনু রাশিতে চলে যাব। ধনু রাশি থেকে আমরা বিচার করব আমাদের প্রাইভেট পার্ট হয়ে গেল, আমাদের পশ্চাৎ দেশ হয়ে গেল। এরপর প্রাইভেট পার্ট শেষ হওয়ার পরে যে থাই, থাই যেখান থেকে শুরু হয়, অর্থাৎ থাই সংযোগ বা যেটাকে আমরা কুচকি বলে থাকি বাংলা কথায়, সেই থাই সংযোগ থেকে শুরু করে গোটা থাইয়ের যে অংশটা হাঁটুর আগ পর্যন্ত, গোটা থাইয়ের বিচার আমরা করি ধনু রাশি থেকে। ধনু রাশি থেকে আমরা কুচকির থেকে হাঁটুর আগের অংশ পর্যন্ত বিচার করে থাকি। এরপর আমরা মকরে চলে যাব। মকর, মকর রাশি থেকে বিচার করা হচ্ছে হাঁটুর, হাঁটু এবং আমাদের শরীরে যেখানে যেখানে গাঁট আছে, জয়েন আছে, যে সমস্ত জায়গাগুলো, এই গাঁট পূর্ণ অঙ্গগুলোকে বা গাঁট পূর্ণ অংশগুলোকে মকরের থেকে বিচার করা হয়। যাদের জন্মচার্টে মকর রাশিতে শনি অবস্থান করে তাদের মূলত হাঁটুর সমস্যা, গাঁটের সমস্যা, পায়ের ব্যথা, পায়ের মুভমেন্টের সমস্যা, এগুলো হতে দেখা যায়। মকর রাশি থেকে আমরা বিচার করব হাঁটু এবং যে সমস্ত জায়গাতে হাড়ের সংযোগ, সেই গাঁট যুক্ত অংশগুলোতে। এরপর আমরা কুম্ভে চলে যাব। কুম্ভের থেকে আমরা বিচার করব হাঁটুর পরবর্তী যে অংশ, যেটাকে বলা হয় জঙ্ঘা, কাপ মাসল, ঠিক গোড়ালির আগে পর্যন্ত অংশটা, অর্থাৎ হাঁটুর পর থেকে গোড়ালির আগ পর্যন্ত অংশটা হচ্ছে কুম্ভ রাশির থেকে বিচার করা হয়। হাঁটুর পর থেকে গোড়ালির আগে পর্যন্ত কুম্ভ রাশি থেকে বিচার করা হয়। তারপর আমরা চলে যাব মীন রাশিতে। মীন রাশি থেকে আমরা বিচার করি গোড়ালি থেকে পুরো পায়ের পাতা জোড়া, অর্থাৎ দুই পায়েরই গোড়ালি থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত অবস্থাকে আমরা মীন রাশি থেকে বিচার করে থাকি। এই পর্যন্ত কি কারোর কোনো বুঝতে অসুবিধা হলো? ম্যাম একটা কোয়েশ্চেন আছে। না ম্যাম।
আচ্ছা, এই নিয়ে কি আর কোনো কারোর প্রশ্ন আছে? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলুন। হ্যাঁ, মিথুন রাশিতে আমরা যেটা দেখেছি দুটো হাত আমরা কভার করছি, রাইট? তো হাতের মাঝে তো ম্যাডাম মানে কুনোইটাও পড়ছে আমাদের, যেটা এলবো হচ্ছে। এলবোর পার্টিকুলার যে জয়েন্টটা, ওই হ্যাঁ হ্যাঁ। জয়েন্টটাকে আমরা আবার শনির বিচার করব বা মকর বিচার করব। কিন্তু যখন আমরা আচ্ছা কোনো একটা কাজ হাত দিয়ে করছি, যেই হাতটাতে মানে কোনো কাজের সঙ্গে হাত ইনভলভ, তখন সেটা আমরা থার্ড হাউস থেকে বিচার করব। এটাই প্রশ্ন ছিল কি নাকি আর কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটাই ছিল। বেশ। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বলুন। ধরুন ফার্স্ট হাউস থেকে কোনো একটা জিনিস আমি বিচার করলাম, যেটা আছে হেডের ওপরের অংশটা, ওপর মাথার ওপরের অংশটা। এবার কারো ফার্স্ট হাউসে যদি এরিস না থাকে, মানে কালপুরুষ কুণ্ডলী না হয়ে আদার্স কোনো কুণ্ডলী হয়, তখন আমি কিভাবে যারই বিচার? ফার্স্ট হাউস হোক, আচ্ছা। কালপুরুষের বলে নয়, এটা আমি তো কালপুরুষের মেষ লগ্ন সাপেক্ষে বোঝাচ্ছি। হ্যাঁ। যখনই লগ্ন বিচার হবে, 12টা রাশি 12টা লগ্ন হয়ে যাবে যখন, তখনই যখন যার যেটা ফার্স্ট হাউস, তার সেটা দিয়েই সেই পার্টিকুলার বিচারটা হবে। কিন্তু আমরা এখনো লগ্নে পৌঁছাইনি, সেটা এখনো অনেক পরের পড়া। আজ আমরা শুধু রাশি সাপেক্ষে পড়ছি। সেখানে যদি কালপুরুষের ম্যাম মেষ না থেকে ধনু রাশি থাকে কারো ফার্স্ট হাউসে, তাহলে কি সেটাই তার মাথা হয়ে যাবে? সেটাই তার মাথা হয়ে যাবে, এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। হুম। যখন আমরা হাউসগুলো নিয়ে লগ্ন সাপেক্ষে বিচার করব, তখন আবার আমরা অন্যরকম ভাবে করব। আজ আমরা যেটা জানছি সেটা কালপুরুষের রাশি সাপেক্ষে 12টি রাশি থেকে মানব শরীরের কোন কোন অঙ্গগুলোকে বিচার করি, তার বিশ্লেষণ। এইখান থেকেই আমরা আবার যখন লগ্নতে চলে যাব, তখন ঠিক যেটা ওনার প্রশ্ন ছিল, যে আমরা যেরকম ভাবে কালপুরুষকে এক ধরে, মানে মেষ রাশিকে এক ধরে আমরা পুরো বিচারটা করলাম, সেই সাপেক্ষে যখন লগ্ন আমরা আলাদা আলাদা করে আহ বিভাগটা করব লগ্ন সাপেক্ষে, যদি কারোর মিথুন লগ্ন হয়, সেটাই তার 1 নম্বর ঘর হবে। যদি কারোর মকর লগ্ন হয়, তখন সেটা 1 নম্বর ঘর হবে। অর্থাৎ এই যে প্রথমে আমরা কালপুরুষের 1 নম্বর থেকে যা যা বিচার করছি, সেই ক্ষেত্রে যার যেটা লগ্ন, সেটাই তার ফার্স্ট হাউস, এবং সেখান থেকে সেই বিচারটাই হবে। ঠিক আছে? ক্লিয়ার? বলুন, রিজু বাবু বলুন। আচ্ছা, তাহলে আমাদের দেহের বিভাজনগুলো কমপ্লিট। এরপর আর একটা ছক আপনারা আঁকুন, এবং সেখানে হেডিং দিন অধিপতি গ্রহ, রাশি সাপেক্ষে অধিপতি গ্রহ বা মালিক গ্রহ। রাশি সাপেক্ষে অধিপতি গ্রহ বা মালিক গ্রহ। এবার আমরা 12টি রাশির নাম জেনেছি, তাদের স্বভাব জেনেছি। এই যে স্বভাবগুলো, সেটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এই রাশির যে অধিপতি গ্রহ বা যে মালিক গ্রহগুলো আছে। আমরা মোটামুটি আহ
এখনো সম্পূর্ণভাবে জানিনি, তবে জানবো যে আমাদের রাশি চক্রে প্রধানত নখানা রাশি নিয়ে কাজ করা হয় বৈদিক জ্যোতিষে। সেই নখানা গ্রহ নিয়ে কাজ করা হয়, এবং এই প্রত্যেকটা গ্রহের রাশির মতন করে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তত্ত্ব আছে এবং গুণ আছে। সেই যে গুণগুলো, এই যে অধিপতি বা মালিক গ্রহের যে গুণগুলো, সেই গুণের দ্বারা কিন্তু এই রাশিগুলো পরিচালিত হয়। অর্থাৎ প্রত্যেকটি মালিক গ্রহের যে ধরনের গুণ থাকে, যে ধরনের স্বভাব থাকে, যে ধরনের বৈশিষ্ট্য থাকে, সেই সাপেক্ষে কিন্তু রাশিগুলোও পরিচালিত হয়। অর্থাৎ প্রত্যেকটি রাশির যে স্বভাব, তার কারক হচ্ছে বা তার কারণ হচ্ছে তার মালিক গ্রহ বা অধিপতি গ্রহ। এবার এই যে 12টি রাশি, সেই 12টি রাশির আমরা আলাদা আলাদা ভাবে জেনে নেব কোন রাশির মালিক গ্রহ কে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এই মেষ রাশি। তো মেষ রাশির মালিক গ্রহ বা অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। এরপর আমরা মিথুন রাশিতে চলে যাব। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, যখন আমরা বুধের মানে গ্রহগুলোর কারকত্ব পড়ব, তখন আমরা ডিটেলসে জানবো যে কোন গ্রহ থেকে কি কি বিচার করা হয়। তো এখানে একটা মানে সাধারণ পার্থক্য বলি। যেমন ধরুন, এইখানে মিথুন রাশিতে আমরা রং যখন পড়েছিলাম, হালকা গ্রিন পড়েছিলাম, এইখানটাতে ডিপ গ্রিন পড়েছিলাম। এই মিথুন এবং এই কন্যা, এই দুটো ঘরকেই রুল করছে হচ্ছে বুধ। কিন্তু রাশির বৈশিষ্ট্য অনুযায়ী একই গ্রহ হলেও এই বুধের এখানে মিথুনের যে বুধ, এর যে স্বভাব, এই কন্যার যে বুধ, তার স্বভাব কিন্তু আলাদা। বুধ সে হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, এবং এই বুধকে বলা হয়ে থাকে বালক গ্রহ। তো এই যখন আমরা মিথুনের ক্ষেত্রে বুধকে পাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু বুধ বালক গ্রহ হিসাবেই থাকছে, কিন্তু এইখানে গিয়ে কন্যাতে গিয়ে বুধ কিন্তু বুদ্ধিদীপ্ত হয়ে যাচ্ছে। তো এইটা আমরা দুটো পেলাম যে মিথুন রাশি এবং কন্যা রাশি, এই দুজনেরই অধিপতি গ্রহ হচ্ছে বুধ। হলো। এরপর আমরা চলে আসব কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি চন্দ্র। এটা কালপুরুষের ফোর্থ হাউস। ফোর্থ হাউসকে রুল করে চন্দ্র। কর্কটের মালিক গ্রহ হচ্ছে চন্দ্র। এই জন্য চন্দ্রের যে কারকত্ব, চন্দ্রের যে বৈশিষ্ট্য, তার দ্বারা কর্কট রাশির যে বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে কন্ট্রোল হয়, বা চন্দ্রের মতন করে কর্কটের রাশির বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয়। এরপর আমরা সিংহ রাশিতে চলে যাব। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সান বা রবি। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। তুলা। তুলার ঘরে চলে আসি। তুলার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে আমরা আহ দুটো ঘর পেলাম হচ্ছে শুক্রের। একটা বৃষ রাশি, সেটাও শুক্রের ঘর,
এবং একটা তুলা রাশি, সেটাও হচ্ছে শুক্রের ঘর। বুধের দুটো ঘর পেলাম, একটা মিথুন রাশির ঘর, একটা কন্যা রাশির ঘর। এরপরে চলে যাব আমরা বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি বা মালিক গ্রহ সেও হচ্ছে মঙ্গল। তাহলে আমরা মঙ্গলেরও দুটো ঘর পেয়ে গেলাম, একটা মেষের ঘর এবং একটা বৃশ্চিকের ঘর। তাহলে বৃশ্চিক এবং মেষ এই দুটো রাশিকেই রুল করছে মঙ্গল, দুটো রাশিকেই পরিচালনা করছে মঙ্গল। আর বৃষ এবং তুলা এই দুটো ঘরকে পরিচালনা করছে শুক্র। কন্যা এবং মিথুন, মিথুন এবং কন্যা এই দুটো রাশিকে পরিচালনা করছে বুধ। চন্দ্রের একটাই ঘর, সেটা হচ্ছে এই কর্কট। এই রবির একটাই ঘর, সেটা হচ্ছে সিংহ। এরপর আমরা চলে যাব ধনু রাশিতে। ধনু রাশির কারক গ্রহ, সরি অধিপতি গ্রহ বৃহস্পতি। মকরে চলে যাব। মকরের অধিপতি গ্রহ শনি মহারাজ। কুম্ভেরও শনি মহারাজ। আর মিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে দেখুন 12খানা রাশি, একমাত্র চন্দ্রের একটা ঘর আর রবির একটা ঘর, সূর্যের একটা ঘর, এদের দুজনের একটা একটা করে ঘর। বাকি প্রত্যেকটা রাশির মানে প্রত্যেক দুটো করা রাশির মালিক হচ্ছে একজন, বা এক একটা গ্রহের দুটো করে ঘর। মঙ্গলের মেষ এবং বৃশ্চিক, শুক্রের বৃষ এবং তুলা, বুধের মিথুন এবং কন্যা, বৃহস্পতির ধনু এবং মীন, আর শনি মহারাজের মকর এবং কুম্ভ। দেখুন অধিপতি গ্রহ আমরা তো পেলাম, কিন্তু আমরা এই যে রাশি চক্র হিসেবে প্রথমেই যে গুণ বা তত্ত্বগুলো আমরা পেয়েছিলাম, যেমন এই যে অগ্নিতত্ত্বের মঙ্গল, এই মেষ লগ্নটা বা মেষ রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্বের, এখানেও মঙ্গল বসে আছে। এটা আমরা জেনেছি জলতত্ত্ব। জলতত্ত্বের মঙ্গল অর্থাৎ বৃশ্চিকের ঘর। দুটো জায়গাতেই মঙ্গল বসে, মানে মঙ্গলের ঘর, কিন্তু দুটো জায়গার তত্ত্বগত বৈশিষ্ট্য আলাদা। এটা অগ্নিতত্ত্বের এবং এটা জলতত্ত্বের। তাই দুটো ঘর মঙ্গল রুল করলেও দুটো রাশির কিন্তু আলাদা আলাদা পার্থক্য হবে। মঙ্গল অধিপতি হওয়া সত্ত্বেও দুজনের বৈশিষ্ট্যের কিন্তু তারতম্য হবে, কারণ দুজনের তত্ত্বগত বৈশিষ্ট্য হচ্ছে আলাদা। তেমনি এই যে শুক্রের ঘর, এই শুক্রের ঘরটা আর এটাও শুক্রের ঘর, দুজনেরই বৈশিষ্ট্য এক হতে পারতো, হওয়া উচিত ছিল, যেহেতু রুলিং প্ল্যানেট একটা, কিন্তু সেটা হচ্ছে না। কারণ তুলার ঘরটা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর, এটা হচ্ছে পৃথ্বী তত্ত্বের ঘর। তো আমরা জেনেছি দুটো তত্ত্বের আলাদা আলাদা কি কি গুণ হয়। তো সেই হেতু শুক্রর আহ নির্ধারিত দুটো ঘর হওয়া সত্ত্বেও এই বৃষ রাশি এবং তুলা রাশি তাদের কিন্তু গুণগত বৈশিষ্ট্য আলাদা হবে। তেমনি এই ঘরটা বুধের ঘর, এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এটা হচ্ছে পৃথ্বী তত্ত্ব। তাহলে পৃথ্বী তত্ত্বের কন্যা তার যে বৈশিষ্ট্য, আর এদিকে যে বায়ুতত্ত্বের মানে এই যে পৃথ্বী তত্ত্বের বুধ তার যে বৈশিষ্ট্য, এবং বায়ুতত্ত্বের যে বুধ তার যে বৈশিষ্ট্য, এই দুটো কিন্তু একরকম হবে না। এই দুটো তত্ত্ব আলাদা আলাদা বলেই মিথুন রাশি এবং কন্যা রাশির মধ্যে পার্থক্যটাও কিন্তু আলাদা। সাথে শুধু তত্ত্বগত না,
গুণগতটাও আমরা দেখবো চর স্থির দ্যাতক হিসাবে। এই রাশিটা যদি চর রাশি হয় তাহলে এই রাশিটা কিন্তু যদি গুণে দেখি চর স্থির দ্যাতক, চর স্থির দ্যাতক, চর স্থির, স্থির হয়ে যাচ্ছে, অর্থাৎ চরের মঙ্গলের যে গুণাবলী আর স্থিরের মঙ্গলের যে গুণাবলী সেটা কিন্তু একরকম হবে না। তাহলে প্রত্যেকটা রাশির যদি বৈশিষ্ট্য আমরা বলতে চাই, তাহলে আমাদের এরপরে যখন আমরা গ্রহের কারকত্বগুলো শিখে যাব, তাহলে সেই গ্রহের কারকত্ব প্লাস তত্ত্ব প্লাস গুণ, এগুলো মুখস্থ করার বিষয় নয়, এগুলো হচ্ছে হিসেবের বিষয়। মুখস্থ করতে হবে, কিছু কিছু বিষয় মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। সেটা কেমন? যেমন এই ছকে কে কোথায় বসে আছে সেটা মুখস্থ করতে হবে। যেমন কোন গ্রহের অধিপতি গ্রহ, মানে কোন রাশির অধিপতি গ্রহকে, এটা আমাদের একেবারেই মুখস্থ করতে হবে, একেবারে আমাদের মানে ছবির মতো রেখে ফেলতে হবে, এগুলো মুখস্থ ছাড়া উপায় নেই। কিন্তু বাকি যে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব, বা আমরা যখন কোনো কিছুকে খুঁজে বার করার চেষ্টা করব, তখন কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি ম্যাথ, একেবারেই যুক্তি সাপেক্ষে আমরা বোঝার চেষ্টা করব। এবং যদি একবার বুঝে যাই, আমাদের কিন্তু আর মুখস্থ করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। মানে এই যে মেষ রাশি, তার সম্পর্কে যদি আমরা দুটো কথা বলতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে মঙ্গলের যে কারকত্ব, যেটা আমরা এখনো শিখিনি, শিখবো, তার সম্পর্কে দুটি কথা বলবো। তারপরে কি বলবো? আমরা এটা জানি অগ্নি তত্ত্বের রাশি, তার সম্পর্কে দুটি কথা বলবো। এবং তারপরে কি জানলাম? যে এটা হচ্ছে চর গুণ সম্পন্ন রাশি, অর্থাৎ চর সম্পর্কে দুটো কথা বলবো। তাহলেই আমাদের এই রাশি সম্পর্কে বা এই লগ্নের মানুষটি কিরকম হবে সেই সম্পর্কে কিন্তু মোটামুটি ভাবে একটা ছোটখাটো প্রেডিকশন করা হয়ে গেল। তেমনি মঙ্গল, আমরা এটা শিখলাম, এইটা শুক্রটা শিখলাম, বুধটা শিখলাম। এবার চলে আসি বৃহস্পতি। এই ঘরটা ধনুর ঘর এবং এই ঘরটা মীনের ঘর। এই ঘরটার আমরা জানি যে এটা হচ্ছে জলতত্ত্বের ঘর, এবং এই ঘরটা জানি আমরা অগ্নিতত্ত্বের ঘর। তাহলে অগ্নিতত্ত্বের যে বৈশিষ্ট্য, জলতত্ত্ব একেবারেই তার উল্টো, একেবারেই তার সঙ্গে তার কোনো রকমই মিল নেই। তাই দুটি ঘর বৃহস্পতি রুল করলেও বৃহস্পতির কারকত্বের সঙ্গে সঙ্গে এখানে অগ্নিতত্ত্বের গুণ থাকবে, এখানে জলতত্ত্বের গুণ থাকবে। এইখানটাতেও দুটো একেবারেই তাই, দুটো ঘরই রুল করছেন শনি মহারাজ। এটা মকর রাশি, এটা হচ্ছে পৃথ্বী রাশি, আর এটা হচ্ছে বায়ু তত্ত্বের রাশি। তো পৃথ্বী এবং বায়ু, তাদের যে গুণগত পার্থক্য, সেই গুণগত পার্থক্য কিন্তু এই দুটো রাশিতে বর্তমান, যদিও দুটো রাশি কিন্তু রুল করছে শনি মহারাজ। ঠিক আছে? তো এই যেটুকু আমি বোঝালাম, এইটুকু থেকে কারোর কোনো রকম বুঝতে অসুবিধা আছে? কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, হ্যাঁ, চর রাশির রূপটা যদি আরেকবার একটু বলে দেন শেষে। আমি চরাশি, আসলে আজকে চরাশি আবার চর রাশির, হ্যাঁ, আসলে আমি আজকে জয়েন করলাম তো প্রথম, হুম, একটু চর রাশি, স্থির রাশি আর আচ্ছা দাতক রাশির আচ্ছা, আমি গুণগুলো বলে দেব। এগুলো আপনাকে আগের দুটো ক্লাসের লিংক আমি দিয়ে দেবো গ্রুপে, আপনি একটু ক্লাস শেষে একটু মেসেজ করবেন, হ্যাঁ? তার মধ্যে আচ্ছা। ডিটেলস একেবারেই আছে। তারপরেও বলছি, গুণগত ভাবে 12টি রাশিকে আমরা ভাগ করেছি তিনটে গুণ সাপেক্ষে: চর, স্থির এবং দ্যাতক। তো 12টি রাশিকে যদি আমরা তিনটি গুণ দিয়ে বিভাগ করি বা ভাগ করি, তাহলে ভাগফল 4 বেরোবে। অর্থাৎ 12টি রাশিকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। সেটা কেমন? সেটা হচ্ছে এই একেবারেই সহজ মনে রাখার জন্য, প্রথম ঘরটা মেষের ঘর, সে হচ্ছে চর। তার বৈশিষ্ট্য কি? চর অর্থাৎ আমরা এটুকু শুনে বুঝতে পারছি যে সে হচ্ছে চড়ে বেড়ায়, সে স্থির নয়, সে হঠাৎ মুভমেন্টে বিশ্বাসী। তাহলে এই ঘরটা, মেষের ঘর হচ্ছে চর। তার পরের ঘরটা স্থির। স্থির কথার অর্থ স্থির, তার যা যা বৈশিষ্ট্য হয়, স্থির অর্থাৎ মাটির মতো যে অনড়,
যাকে সহজে নাড়ানো যায় না, অর্থাৎ তার যে মতবাদ, এই রাশির মানুষদের যে মতবাদ যা বা যে সেটা নিতে বিশ্বাস করে, সেই বিশ্বাসের থেকে তাকে কিন্তু নাড়ানো যায় না। এটা চর, এটা স্থির, এবং এই ঘরটা হচ্ছে দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক কথার অর্থ হচ্ছে দ্বিস্বভাবযুক্ত, অর্থাৎ যার মধ্যে চরেরও স্বভাব থাকবে এবং স্থিরেরও স্বভাব থাকবে। এ কখনো স্থির, কখনো চর। চর, স্থির, দ্ব্যর্থক, এইটা গেল এই একটা প্রথম বিভাজন। এখান থেকে আবার শুরু হবে চর, স্থির, দ্ব্যর্থক। এখান থেকে আবার শুরু হবে চর, স্থির, দ্ব্যর্থক। এখান থেকে আবার শুরু হবে চর, স্থির, দ্ব্যর্থক। ক্লিয়ার? থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে আপনি যেহেতু আবার আপনি যেটা শেখেননি সেটা হচ্ছে তত্ত্ব, সেই তত্ত্বটা হচ্ছে অগ্নি, তত্ত্ব, বায়ু এবং জল, এই চারটি আমি তত্ত্ব আমি দিয়ে আমি আমরা ম্যাডাম 12টি রাশিকে ভাগ আগের করতে আগের ভিডিওগুলো দেখে ভালো করে শুনেছি, আবারও শুনবো। হ্যাঁ, এটা কি আমি আপনাকে জানাবো নাকি আপনি জানেন? না না, আমি আমি ভিডিওগুলো কেউ শেয়ার করেছিল, আমি শুনেছি একবার, আরেকবার আমি শুনবো। আচ্ছা, তো শুনে এই যে আমরা যদি যদি অগ্নি, কিছু পৃথ্বী, প্রশ্ন বায়ু, থাকে আমি জল। গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমি আবার অন্যদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, দয়া করে মাইক্রোফোন গুলো অফ রাখুন। আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রচুর আসছে, এটা একেবারেই ক্লাসের জন্য উপযুক্ত নয়। যার যখন কথা বলার শুধুমাত্র সে মাইক্রোফোনটা অন রাখবে। বিজু, মাইক্রোফোনটা অফ করে দিন। আচ্ছা, তো এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চারটি তত্ত্ব দিয়ে আমরা 12টি রাশিকে বিভাজিত করেছি। তাহলে 12কে যদি আমরা 4 দিয়ে বিভাগ করি, ভাগফল আমরা 3 পাচ্ছি। অর্থাৎ এই টোটাল রাশি চক্রটিকে আমরা তত্ত্বগতভাবে 3 ভাগে ভাগ করেছি। সেটা কেমন? এই যে প্রথম রাশিটি, অর্থাৎ এটি হচ্ছে মেষের রাশি, এ হচ্ছে অগ্নি তত্ত্বের রাশি। অগ্নি কথা থেকে আমরা সাধারণত যা যা বুঝি, আগুন, আগুনের সঙ্গে রিলেটেড যে শব্দগুলো হয়, যে এই মানুষটার মধ্যে রেগে যাওয়ার প্রবণতা বেশি থাকবে, এই মানুষটার মধ্যে আগুনের গুণ, অর্থাৎ কোনো কাজ হয়ে গেলে তাড়াতাড়ি রিয়াকশন দেওয়া, ভেবেচিন্তে না কথা বলা, হঠাৎ রেগে দেওয়া। রিজু, পাঞ্জা, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করুন। বেশ, হ্যাঁ, আপনার বেশ পাশে ভালো। তো অপশন থাকবে। হ্যাঁ, এখানে অপশন থাকে, কিন্তু এখান থেকে আমি বার করতে পারছি না, সামহাউ কোনোভাবে এটা স্ক্রোল হয়ে যাচ্ছে। যাই হোক, তো এটা গেল অগ্নি। এই ঘরটা হচ্ছে পৃথ্বী তত্ত্বের ঘর। পৃথ্বী তত্ত্ব, অর্থাৎ যাকে আমরা মাটির সঙ্গে কানেক্ট করি, মাটির সঙ্গে কানেক্ট করি, মাটির যে গুণ, অনর, স্থির, সেই গুণগুলো থাকবে এই ঘরটার সঙ্গে। আচ্ছা, সৌমজিৎ বাবু, একটু দেখুন তো এই রিজু পাঞ্জাকে একটু মিউট করতে পারেন কিনা বলে। আচ্ছা, এই রিজু বাবু ঘরটা, তো উনি, ওনাকে তো আচ্ছা বেশ। এরপরে হচ্ছে এই বুধের ঘর, এটা হচ্ছে মিথুনের ঘর। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, এই ঘরটা হচ্ছে বায়ুর ঘর। বায়ু বলতে আমরা যা বুঝি, তাদের মধ্যে সেই গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো থাকবে, অর্থাৎ তাদের মধ্যে কল্পনা প্রবণতা, তাদের মধ্যে শখের বশে কিছু করা, তাদের মধ্যে একটা হালকা মনোবৃত্তি সম্পন্ন, মানে শুক্রের এই ঘরটায় যেমন একটা স্থিরতা থাকবে, এই ঘরটায় তুলনামূলকভাবে স্থিরতা কম থাকবে, অর্থাৎ তার একটা হালকা মনোভাব থাকবে। এটা গেল বায়ু তত্ত্বের রাশির গুণ। ম্যাম ঠিক মতো শোনা যাচ্ছে না। প্রচন্ড অসুবিধা হচ্ছে এই উনি ডিসকাসটিং ব্যাপার, উনি ক্লাসে আছেন হলো অথচ ঠিক না, ক্লাসে নেই। এইভাবে কি আমি, মানে, সম্ভব? উনি করছে না, ম্যাম আপনি সাইলেন্ট রিমুভ করে করে রেখে দিয়েছেন। রিমুভ করে দিতে পারেন, আপনি উনি বোধহয় নেই ক্লাসে, রিমুভ করে লগ ইন দিতে করে হলে ছেড়ে এখান দিয়েছেন, থেকে আপনি আমি রিমুভ করে দিতে যে পারেন। অপশনটা, দাঁড়ান, হ্যাঁ উনি মিউট করে দিয়েছেন, আপনি করে দিয়েছি mute। continue। হুম, এবার
ম্যাডাম ওনাকে ফোন করারও চেষ্টা করলাম, উনি ফোন রিসিভও করছেন না। ঠিক আছে, আমি করে দিয়েছি। এই আমরা বায়ু পেলাম, এরপরে আমরা চলে আসবো জলতত্ত্বের রাশিতে। জলতত্ত্ব বলতে জলের যে স্বভাবগুলো থাকে এই রাশির মানুষজনদের থাকে সেই ধরনের বৈশিষ্ট্য। অর্থাৎ এরা খুব ইমোশনাল হয়, এরা খুব ক্লিয়ার হয়, এরা খুব সফট হয়, এরা হচ্ছে অন্যের জন্য খুব হিলিং হয়। তো এই এবং জীবনে যেমন আগের দিন বলেছিলাম যে এই অগ্নিতত্ত্বের রাশির মানুষেরা যদি জীবনে কোনো বাধা আসে, আগুন যেভাবে বাধাটাকে অতিক্রম করে যেতে পারে, ঝাঁপিয়ে যায়, সে সমস্ত বাধাকে অতিক্রম করে তার বৈশিষ্ট্য, তার অস্তিত্বের বৈশিষ্ট্যটাকে সে হচ্ছে সোচ্চারে প্রকাশ করে যে আমি আছি। জল কিন্তু সেটা পারে না। দেখবেন আপনাদের যখন জলের কোনো ধারা আসে, প্রবাহিত হয়, তার সামনে যদি কোনো রকম বড় সড়ো বাধা, ধরুন একটা পাথরের চাই এসে পড়লো, জল কিন্তু সেই পাথরের চাইটাকে অতিক্রম করতে পারে না, সে কি করে, পাশ কাটিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে এই যে জলতত্ত্বের রাশির যে বৈশিষ্ট্য, সেটাও সেই রকম যে এদের জীবনে যদি কোনো রকম বাধা আসে, সে কিন্তু সেটা অগ্নিতত্ত্বের মতন করে অতিক্রম করতে পারে না, সে কিন্তু সেই বাধাকে প্রয়োজন সাপেক্ষে স্কিপ করে। এই গেল তাহলে, এটা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই একটা বিভাগ গেল। এখান থেকে আবার শুরু হবে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। ম্যাম পৃথ্বী তত্ত্বটা একবার বলুন। পৃথ্বী হচ্ছে মাটির মতন। পৃথ্বী কথার অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবীর যে গুণাবলী, এদের মধ্যে সহনশীলতা অনেক বেশি, ধৈর্য অনেক বেশি, সহ্য করার ক্ষমতা অনেক বেশি। এরা অনড় হয়, অর্থাৎ কি না, এরা একটু একগুঁয়ে হয়। এদের যে সমস্ত আহ ভাবের পন্থী তারা, অর্থাৎ সে যেটা বোঝে সে সেটাই বোঝে, তাকে চট করে তার বিশ্বাসের থেকে নাড়ানো যায় না। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এই রাশির মানুষজনগুলো কিন্তু তাদের বিশ্বাসে অটল বা অনড় হয়। ঠিক আছে, তাহলে এটা হলো অগ্নি, এটা পৃথ্বী, এটা বায়ু, এটা জল। এখান থেকে আবার একটা বিভাগ শুরু হলো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই তিনটি বিভাগে আমরা তত্ত্বগতভাবে ভাগ করতে পারি। তো মোটামুটি আমাদের আজকে রাশির অধিপতি, রাশির কালার, রাশি সাপেক্ষে মানব শরীরের বিভাজন, এটা কমপ্লিট হলো। এই বিষয়ে যদি কারোর আর কোনো রকম প্রশ্ন থাকে, আপনারা কিন্তু সরাসরি গ্রুপে আলোচনা করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্ত শেষ। ম্যাম একটা প্রশ্ন ছিল। বলুন। ম্যাম এই তত্ত্বের হিসাবে কি মানে ওই মিল অমিল জিনিসটা কাজ করে কি, যেমন অগ্নি আর জল দুটো পুরো রঙের অপোজিট? রঙের কালারের হিসাবটা তত্ত্বগত হিসেবেও করে, প্লাস করে হচ্ছে গ্রহের কারকত্ব। যখন আমরা গ্রহের কারকত্বগুলো পড়বো তখন গ্রহেরও যে রঙের আহ বিভাজনগুলো হয় সেগুলো যখন জানবো ম্যাম তখন। রং নয়, আমি মানে মিল অমিল বলছি, মানে যে চারটে তত্ত্বের মধ্যে কোনটা কার ফেভারে বেশি কাজ করে, মানে যেমন অগ্নি আর জল দুটো আলাদা, হুম। মানে পুরোটাই অপোজিট, যেমন পৃথিবী আর বায়ুর সাথে মানে কার সাথে কার কতটা মিল আছে মানে। মিলের কিছু নেই এখানে, মিল অমিলের জায়গাটা আমরা এখনো আসিনি। আপনি এই প্রশ্নটা করছেন কি সাপেক্ষে সেটা আগে বলুন। ম্যাম এই যে দেখুন, চারটে আমরা তত্ত্ব এবং তিনটে আমরা গুণ পেয়েছি, তারা কিন্তু প্রত্যেকেই আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। প্রত্যেকটা রাশি, তাদের গুণ, তাদের তত্ত্ব আলাদা, এবং তাদের বৈশিষ্ট্য প্রত্যেকটা রাশির আলাদা। মিল আপনি এখানে পাবেন না। মানে এই একটা অগ্নি রাশি, ধরুন এটা একটা অগ্নি রাশি পেয়েছেন, এটা একটা অগ্নি রাশি, তাহলে আপনি বলতেই পারেন যে এই রাশির সঙ্গে কি এই রাশির কোনো মিল আছে? মিল নেই। কিন্তু কি আছে, কিছু দুজনের মধ্যে কমন জিনিস থাকতে পারে। যেহেতু এ এই যে অগ্নিতত্ত্বের রাশিটা, এর যে গুণ থাকবে, সেই গুণের সঙ্গে এর আবার, মানে গুণ বলতে আমরা চর স্থির দাতককে জেনেছি, অর্থাৎ অগ্নির সঙ্গে চর যুক্ত এই মঙ্গলের কারকত্ব আলাদা হয়ে গেল। কিন্তু অগ্নি হওয়া সত্ত্বেও, এটাও অগ্নি হওয়া সত্ত্বেও এই চর এবং মঙ্গল অ্যাড করলো, এ কিন্তু সেখানে অগ্নি সঙ্গে বৃহস্পতিকে অ্যাড করছে। ফলত আপনি দুটো রাশির মধ্যে কিন্তু সেই রকম ভাবে মিল পাবেন না। প্রত্যেকেই নিজ নিজ রাশিতে আলাদা আলাদা গুণের বৈশিষ্ট্যের সমাহারী। ঠিক আছে। দিদি একটা হ্যাঁ ম্যাম প্রশ্ন আর ওই করব, হ্যাঁ, একটা প্রশ্ন করব।
প্রশ্ন আর আমার আমরা এখান আজকে থেকে নেব না, আজকে আমরা আমাদের সময়সীমা একটা পার করে একটা ফেলেছি। যার যেটা প্রশ্ন আছে সেটা আপনারা গ্রুপে করুন, আমরা ওখানে আলোচনা করব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আজকে সবাই সকলকে শুভরাত্রি। মন দিয়ে পড়াশোনা করুন। নমস্কার ম্যাম। আর এই যে পড়াগুলো দিলাম 3টে চার্ট করে করে, আপনারা গ্রুপে অবশ্যই হোমওয়ার্কটা পাঠাবেন প্রত্যেকেই। আর যা যা প্রশ্ন আছে আপনারা এবার স্যার গ্রুপ। একটা কথা বলছি, যেগুলো অনেক বড় বড় আছে চার্টে যদি না আটে ওইগুলো আমি কি পয়েন্টিং করে করে লিখতে পারি, অর্গান গুলো বা কালারটা ঠিক আছে বা এগুলো ধরুন একটা করে লিখলাম, এরিস লিখলাম, তার পাশে আমি তার পার্ট গুলো সব লিখলাম, এত বড় বড় তো চার্টে ম্যাম আটছে না, ওই জন্যই বললাম। না, হাতে লিখলে চলে আসবে। বড় করে একটা চার্ট আঁকবেন, এরকম একটা পেজে একদম বড় করে আঁকবেন, একে তার মধ্যে সব চেষ্টা করুন, চলে আসবে, আশা করি চলে আসবে। আপনাকে আচ্ছা স্কিল ঠিক খাতায় এক একটা পেজে লিখুন, চলে আসবে। ওকে ম্যাম, ঠিক আছে। হ্যাঁ, সকলকে ঠিক। শুভরাত্রি, সকলে ভালো থাকুন। শুভরাত্রি ম্যাম। হ্যাঁ হ্যাঁ। শুভরাত্রি। শুভরাত্রি ম্যাম। শুভরাত্রি ম্যাডাম।